আমার স্ক্রিন আছে। Assalamu alaikum, dear student. This is Professor Mumtaz Begum, Head of the Department of Medicine. Today, I will discuss on ECG. বেশিরভাগই তোমাদের পরীক্ষাতে অস্পিতে যে স্টেশনটাতে ভুল হয়ে যায় সেটা হলো ইসিজি। সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। খুবই সহজ, কিন্তু দেখা যায় যে ভুল হয়ে যাচ্ছে এবং এটা র্যান্ডমলি ভুলটা হয়ে থাকে এই স্টেশনটাতে। শুরুতে আমরা দেখতেছি এটা একটা ইসিজি পেপার। এখানে কতগুলো ডার্ক লাইন এবং কতগুলো লাইট এবং এই একটা ডার্ক লাইন থেকে আরেকটা ডার্ক লাইনের ভিতরে দেখা যাচ্ছে যে কতগুলো স্মল স্কয়ার, এই সবগুলো মিলে হচ্ছে একটা লার্জ স্কয়ার। সো বেসিক থিং, স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইসিজি। একটা ইসিজি পেপার যেটা আগে আমরা দেখলাম সেটা হাতে নেওয়ার পরই আমরা যে জিনিসটা খেয়াল করব যে স্ট্যান্ডার্ডাইজেশনটা। Normally, 1 millipole current, that is 10 millimeter height standardization থাকে, that is 10 small square, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা চিহ্ন থাকবে, that indicates the standardization of ECG. হাফ স্ট্রেংথ যদি বলি তাহলে সেখানে হচ্ছে 5 মিলিমিটার, ডাবল স্ট্রেংথ যদি বলি তাহলে 20 মিলিমিটার এবং রেকর্ডিং স্পিড অফ an ECG 25 মিলিমিটার পার সেকেন্ড। ইসিজি হাতে নিয়ে অস্পিতে না হলেও ভাইভাতে যে জিনিসটা মাঝে মাঝে এক্সামিনাররা জিজ্ঞেস করে থাকেন যে এই যে স্মল স্কয়ার গুলা সেগুলো হলো ডিউরেশন কত এবং লার্জ স্কয়ার গুলার ডিউরেশন কত। তাহলে এই স্মল স্কয়ার গুলা কত, 1 মিলিমিটার এবং এটা ডিউরেশন হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে এই 5টা নিয়ে একটা লার্জ স্কয়ার হবে এবং সেটার ডিউরেশনটা কত হবে, 5 millimeter equal to 0.20 second. This is the very basic question examiner may ask on your exam, and if you don't answer it, you will feel embarrassed. Abnormal ECG টা বোঝার আগে আমাদেরকে একটা নর্মাল ECG দেখতে হবে এবং নর্মাল ECG তে this is P wave which represents atrial depolarization. This is Q wave and this is R and this S and this is Q wave. QRS complex indicates ventricular depolarization. P wave indicates ventricular repolarization. এরপরই এক্সামিনার জিজ্ঞেস করবেন যে একটা P wave এর নরমাল ডিউরেশন তাহলে P wave 0.12 সেকেন্ড, QRS কমপ্লেক্সের হচ্ছে 0.10 সেকেন্ড, PR ইন্টারভেলটা কত 0.20 সেকেন্ড, QT ইন্টারভেল হচ্ছে 0.42 সেকেন্ড at rate of 60 per minute. তাহলে খুব সহজে আমরা আগে বলছি যে স্মল স্কয়ার যেগুলো সেগুলো হচ্ছে 0.04 সেকেন্ড, এটা যদি 0.12 সেকেন্ড হয় তাহলে ধরে নিতে হবে এখানে 3টা ঘর, 3টা ঘরের বেশি যেন না হয় স্মল স্কয়ার। দেন একটু বুঝতে হবে যে লিডস গুলো সম্পর্কে। There are 12 leads in ECG. Leads are different view parts of the heart's electrical activity. এর মধ্যে আমাদের bipolar standard leads or leads হচ্ছে lead 1, 2, 3
lead 1 টা কি রেকর্ড করতেছে ডিফারেন্স অফ পোটেনশিয়াল বিটুইন লেফট আর্ম এন্ড রাইট আর্ম। lead 2 difference of potential between right arm and left leg, and lead 3 difference records difference of potential between left arm and left leg. Unipolar limb leads or augmented limb leads বলতেছি আমরা কোনগুলোকে AVR, AVL, AVF. This AVR records the changes of potential occurring in the part of the heart facing towards the right shoulder. AVL records the changes of potential occurring in the part of the heart facing the left shoulder, and AVF records the changes of potential occurring in the part of the heart facing towards the left. এখানে তিনটা হলো ছটা, আর চেস্ট লিডস হচ্ছে আমাদের V1 থেকে V6, দ্যাট ইজ টোটাল লিড হচ্ছে আমাদের 12. Diagrammatical representation, আমরা যদি লাইনগুলো টানি এটা এটা এটা, তাহলে এখানে হচ্ছে আমাদের লিড 1, লিড 2, লিড 3 এবং পোটেনশিয়াল ডিফারেন্স কি কি রেকর্ড হয় সেটা বললাম। এবং একটু খেয়াল করি আমরা এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমাদের চেস্ট লিড, এবং তার ঠিকই নিচে চেস্ট ওয়ালের নিচে তুমি যদি অ্যানাটমিক্যালি চিন্তা করো যে এটাই হচ্ছে আমার হার্ট, তাহলে দেখো এই অংশটা এই দুটো লিড পড়তেছে রাইট ভেন্ট্রিকেলের উপরে, এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে, এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার। চেস্ট লিড প্লেসমেন্ট বেসিক কোয়েশ্চেন মাঝে মাঝে জিজ্ঞেস করে ফেলতে পারেন এক্সামিনার। V1 এটা হচ্ছে fourth intercostal space to right of the sternum. V2 fourth intercostal space left of sternum, এবং হচ্ছে V4 আমরা একটু দেখি fifth intercostal space at left mid clavicular line, এটা, এবং in between V2 and V4 আমরা V3 লিডটাকে প্লেসমেন্ট করতেছি। V5 level with V4 at left anterior axillary line একই লেভেলে আমরা দিচ্ছি, and V6 level with V5 at left mid axillary line. অস্পিতে যে কারণে হলো যে যাদের ক্ষেত্রে একটু নাম্বার বেশি পাওয়ার আশা এবং ফুল নাম্বার তোলার আশা ইসিজিতে, তাদেরকে এই অংশটা কষ্ট করে হলেও মনে রাখতে হবে, কেননা এখানে একটা নাম্বারের বেশি অংশটুকু কাটা হয়ে যায়। যেমন তুমি একটা ডেসক্রিপশন দিলা কিন্তু কোন লিডে চেঞ্জ পাচ্ছ, হার্টের কোন সাইড বা সারফেস রিফ্লেক্ট করতেছে, এটা যদি বাদ পড়ে যায় স্বভাবত নাম্বারটা একটু কমে আসে। তাহলে এই জায়গাটা আমরা ওই আগের যে ছবিগুলো দেখালাম সেটা দেখবা বারবার এবং একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। V1 to V6 it indicates the anterior aspect of the heart. V1 V2 right ventricle, V3 V4 interventricular septum, V5 V6 left ventricle, lead 2 3 AVF inferior aspect of the heart, lead 1 AVL high lateral, lead 1 AVL V5 V6 lateral or anterolateral বলতে পারি আমরা, lead 1 AVL V1 to V6 extensive anterior aspect of the heart, lead 2 3 AVL, lead 1 AVL V5 V6 inferolateral. এই জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে, এবং তোমাকে যখন ডেসক্রিপশন দিতে হবে ইসিজির, তাহলে সেক্ষেত্রে সবগুলো লিড দেখে কোন লিডে কি চেঞ্জ পাচ্ছ সেটা উল্লেখ করতে হবে,
এক্সামিনার সাইট অ্যান্ড সারফেস অফ দ্য হার্ট কোথায় লেশনটা আছে সেটা কিন্তু বুঝে নেবে। এর আগে তোমাদের রেগুলার ক্লাস এবং হচ্ছে রেজিস্টারদের সাথে ইভিনিং ক্লাসে ইসিজির বেসিক অংশ অনেক কিছুই পড়ানো হয়ে গেছে, সবগুলো এই মুহূর্তে ডিসকাস করলে আসলে আরো কয়েকটা ক্লাস থাকবে। নর্মাল কিছু জিনিস, ছোট ছোট কিছু জিনিস যেগুলো মনে রাখলে রিডিং করতে সুবিধা হয় ইসিজি, এটা একটু বলছি। দেখো, একটা নর্মাল ইসিজি হাতে নেওয়ার পর আমরা আগে যেটা 12 লিড বললাম, যে লিড 1 2 3 দেখলাম, এভিআর এভিএল এভিএফ, এবং এখানে বি 1 2 3 4 5 6 ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে একটু খেয়াল করলাম। এবং নর্মাল ইসিজিতে QRS is predominantly positive in lead 1, AVL, V5, V6, and QRS is predominantly negative in AVR, V1 and V2. তাহলে একটা ইসিজি নেওয়ার পর এই স্ট্যান্ডার্ডাইজেশন সবগুলো লিড আছে কিনা এবং হলো কিউআরএস কমপ্লেক্সের কন্ডিশন সবগুলো ওয়েভই আমরা দেখব। at a glance তুমি যেন বুঝতে পারো যে this is normal ECG. In V1 S is greater than R, and in V5 V6 R is tall. P is normally inverted in AVR. তাহলে এই কয়টা কথা যদি একটু মনে রাখো তাহলে নরমাল এবং অ্যাবনরমালের মধ্যে খুব সহজেই কিন্তু নিজেরা দেখলেই বুঝতে পারবে যে কোন ওয়েভটা অ্যাবনরমাল হচ্ছে, কোনটা নরমাল দেখাচ্ছে। নেক্সট আমাদের পরীক্ষায় যে ইসিজি গুলো দেওয়া হবে, ভেরি কমন ইসিজি ইজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হোয়াট ইজ দ্য ইসিজি ক্রাইটেরিয়া, যেটা তোমাকে ভাইভায় বলতে হবে এবং হচ্ছে অসপিতে আইডেন্টিফিকেশনের সময় লিখতে হবে। ST elevation with upward convexity, pathological Q wave, P inversion। এই কটা কথা লিখলে কিন্তু শেষ হবে না, যেটা আগে বলেছি সাইট অ্যান্ড সারফেস রিফ্লেকশন, কোন লিডে দেখতে পাচ্ছ এটা, এবং সেটা থেকে কি বোঝাচ্ছে যে হার্টের অ্যান্টেরিয়র অংশে নাকি ইনফেরিয়র অংশে নাকি অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্টে, সেই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং সে কথাটা উল্লেখ করতে হলে তোমাকে লিড গুলো ভালো করে খেয়াল করতে হবে যে কোন লিডে আমরা কি চেঞ্জ পাচ্ছি। এজন্য এই কথাটা সবসময় মনে রাখবে, যে কোনো ইসিজি ডেসক্রিপশনে সাইট অ্যান্ড সারফেস রিফ্লেকশন মাস্ট রাইট। এই ইসিজিটা আমরা দেখি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের, আমরা লিড 1 2 3 এভিআর এভিএল এভিএফ এর পর থেকেই কিন্তু V1 থেকে V6 এ দেখতে পাচ্ছি ST segment elevation with upward convexity, there is an Q wave এবং হচ্ছে P inversion। এটাতেও দেখো যে বর্ণনাটা আগে দেওয়া ছিল সেটা, এবং এই একই জিনিসটাই হচ্ছে কোন লিডে দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু অ্যান্টেরিয়র ইনফেরিয়র ল্যাটারাল বর্ণনাটা দিলে কিন্তু খুব সহজভাবেই তুমি পুরো নাম্বারটা পেয়ে যাবে। তাহলে আশা করি নিজেরা দেখে দেখে বারবার বলার প্র্যাকটিস করবে, বোঝার প্র্যাকটিস করবে, মনে রাখার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু ইসিজি শুধু পারবেই না, ফুল নাম্বার সহ ইসিজি তোমাদের হবে অসপিতে এবং ভাইভাতে। এখানে এক্সামিনার কিছু কোয়েশ্চেন হবে, যেমন ST এলিভেশনটা কেন, ইট ইজ ডিউ টু মায়োকার্ডিয়াল ইনজুরি। কিউ ওয়েভটা কেন, ইট ইজ ডিউ টু মায়োকার্ডিয়াল নেক্রোসিস। টি ইনভার্সনটা কেন, ইট ইজ ডিউ টু মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। প্যাথোলজিক্যাল কিউ বলতে কি বোঝো, যদি কিউ ওয়েভে ডেপনেসটা মোর দেন 2 মিলিমিটার হয়, অথবা সাকসিডিং যে আর ওয়েভ আছে
তার মোর দ্যান 25% হয়, অর্থাৎ আর যদি আমরা পুরোটা একটা 100% ধরি, তাহলে কি ওয়েভ যদি তার লেন্থের হচ্ছে 25% বেশি হয়, তাহলে ধরে নিব দিস ইজ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। আর মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে এসটি এলিভেশনটা নর্মাল হতে পারে কিনা। এসটি এলিভেশন ইজ নর্মাল আপ টু 1 মিলিমিটার পর্যন্ত যদি লিম্ব লিডে থাকে, 2 মিলিমিটার পর্যন্ত চেস্ট লিডে। এরপর আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, এই পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসতে পারে। prolonged cardiac pain, it may be in central region, central chest, or in throat, or in arm or epigastrium or back, nausea, vomiting, breathlessness, and most importantly, fear of impending death or anxiety and collapse or syncope. এরপরই যে কোয়েশ্চেনটা আসবে, ফিজিক্যাল সাইনটা আমরা কি পাবো। Due to sympathetic activation, there is pallor, sweating, and tachycardia. And due to parasympathetic activation, there is vomiting and bradycardia may present. And due to myocardial dysfunction, hypotension, oliguria, cold periphery, diffuse apical impulse, or lung crepidation. অস্পির জন্য ভেরি কমন একটা কোয়েশ্চেন হচ্ছে, বা ভাইবার জন্য, যে এই পেশেন্টের আর্লি কমপ্লিকেশন কি হতে পারে, লেট কমপ্লিকেশন কি হতে পারে। আর্লি কমপ্লিকেশন খুব সহজেই মনে রাখা যাবে, এনি টাইপস অফ অ্যারিথমিয়া, এনি টাইপস, তুমি যে কয়েকটা অ্যারিথমিয়ার নাম জানো সব লিখে দিলেই হবে, যে কোনোটাই পেশেন্টে নিয়ে আসতে পারে। অ্যান্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, সেটা ফার্স্ট ডিগ্রি হতে পারে, সেকেন্ড ডিগ্রি হতে পারে, থার্ড ডিগ্রি হতে পারে। আবার হচ্ছে হার্ট ফেইলার, ইট মে বি লেফট ভেন্ট্রিকুলার ফেইলার অর বাইভেন্ট্রিকুলার ফেইলার। এছাড়া আর্লি কমপ্লিকেশন আর কি হতে পারে, পেরিকার্ডাইটিস, প্যাপিলারি মাসেল রাপচার হলে পেশেন্টের মাইট্রাল রিগার্জিটেশন, ভেন্ট্রিকুলার সেপ্টাম যদি রাপচার হয় তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এবং ভেন্ট্রিকুলার রাপচার যদি ইটসেলফ হয়ে যায় তাহলে কার্ডিয়াক টেম্পোনেট। লেট কমপ্লিকেশন কি নিয়ে আসতে পারে, সব জায়গায় এটা জিজ্ঞেস করতে পারে, ভেন্ট্রিকুলার অ্যানুরিজম, ব্রেসলার সিন্ড্রোম, পোস্ট ইনফার্ক্ট এনজাইনা। এই ইসিজি দেখার পরে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হবে, নেক্সট কি ইনভেস্টিগেশন তুমি করতে চাও, দ্যাট ইজ কার্ডিয়াক বায়োমার্কার, প্রোটনিক আই। এরপরে তুমি আর কি কি করতে চাও যখন বলবে, তখন তুমি আদার ইনভেস্টিগেশন, অন্যান্য এনজাইমের নামও বলতে পারো, যেমন সিকেএমবি, এএসটি, এলডিএইচ, অথবা চেস্ট এক্সরে, ইকো, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে করোনারি এনজিওগ্রাফি। এরপরের প্রশ্নটাই হলো, হাউ ইউ ম্যানেজ দিস কেস। ম্যানেজমেন্ট শুড বি ডান ইন coronary care unit, and it includes complete blood bed rest, high flow oxygen, analgesia by IV opioid, preferably morphine or diamorphine, যেহেতু এটা ইউজ করলে পরে পেশেন্টের ভমিটিং টেন্ডেন্সি হয়, তার সাথে আমরা অ্যান্টিএমেটিক্স, মেটোক্লোপ্রামাইডটা প্রেফারেবলি চয়েস করি। অ্যান্টিথ্রোম্বোটিক থেরাপি, অ্যাসপিরিন 300 মিলিগ্রাম আমরা সাথে সাথেই খাইয়ে দিই, অর ক্লোপিডোগ্রেড 300 মিলিগ্রাম যদি পেশেন্ট অ্যাসপিরিন টলারেট করতে না পারে, ফলোড বাই 75 মিলিগ্রাম ডেইলি। এক্ষেত্রে কিছু নিউমার ড্রাগ যেগুলো হয়তো তোমাদের এমসিকিউতে থাকতে পারে যে অ্যান্টিথ্রোম্বোটিক থেরাপি হিসেবে, এমসিকিউ যেমন টিকাগ্রেলো, প্রাসুগ্রেল, অথবা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2b3 এর রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, টাইরোফিবান, অ্যাবসিক্সিমাব। এই 5টা বেসিক কাজ করার পর কি করলাম, বেড রেস্ট দিলাম, অক্সিজেন দিলাম, অ্যানালজেসিয়া, অ্যান্টিথ্রোম্বোটিক থেরাপি। এরপরই হবে গুরুত্বপূর্ণ ডিসিশনটা, whether the patient is go for reperfusion therapy or thrombolytic agent. It depends on which center patient is in admitted or which facilities
or consent of the patient এর উপরে। তাহলে ফার্স্ট চয়েসটাই আমাদের থাকবে পেশেন্টকে কাউন্সিলিং এর রিপারফিউশন থেরাপি PCI, এরপর হচ্ছে থ্রোম্বোলাইটিক এবং অথবা অল্টারনেট হচ্ছে থ্রোম্বোলাইটিক এজেন্টটা আমরা ব্যবহার করব। কি কি এজেন্ট দিয়ে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি? স্ট্রেপ্টোকাইনেস, টেনেক্টিপ্লেজ and reticlase, followed by anticoagulation with low molecular weight heparin or by subcutaneous fondaparinux. Next question for written OSPI or VIVA হচ্ছে secondary prevention. Secondary prevention এর জন্য আমরা কিছু অ্যাডভাইস দেব: লাইফস্টাইল মডিফিকেশন, স্মোকিং সিসেশন, এক্সারসাইজ, ডায়েট এবং পেশেন্ট যদি হাইপারটেনসিভ হয়ে থাকে সেই পেশেন্টকে তার প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারবো। কিছু ড্রাগ এখানে আমরা ব্যবহার করে থাকি: অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ, AC ইনহিবিটর, বিটা ব্লকার, লিপিড লোয়ারিং এজেন্ট অ্যান্ড ফাইনালি পেশেন্টকে আমরা যেটা অ্যাডভাইস করব ফর রিহ্যাবিলিটেশন। These are the all questions from acute coronary syndrome, যেটা তোমাদের রিটেন বলো, ভাইভা বলো, অসপি বলো, বেডসাইডে কেসেই বলো, এই প্রশ্নগুলা কিন্তু ঘুরে ফিরেই চলে আসবে এবং তোমাদের এই প্রশ্নগুলা কিন্তু আনসারটা যে প্যাটার্নে করতে হবে সেটাই আমি এখানে বলে দিলাম। আশা করি সবাই মনে রাখবে। এরপর যে ইসিজিটা দেখাবো তার আগে আরেকটা বেসিক ভাইভা বোর্ডে প্রায় এক্সামিনার বলে যে কার্ডিয়াক রিদম যদি রেগুলার থাকে তাহলে হাউ উইল ইউ মেজার দ্য রেট অফ দ্য হার্ট। তো দুটো ফর্মুলা আছে। তুমি যদি বিগ স্কোয়ার ইন বিটুইন আর ওয়েভ কাউন্ট করো তাহলে 300 ডিভাইডেড বাই বিগ স্কোয়ার বিটুইন আর ওয়েভ, অথবা হলো 1500 divided by small squares between R and R wave. এই ফর্মুলাগুলো কখন? যখন cardiac rhythm is regular, and when cardiac rhythm is irregular, count the number of R wave in 30 large square. That is a 30 large square আমরা একটা স্ট্রিপ নেই যেটাকে বলে 6 সেকেন্ড স্ট্রিপ, এবং দেন মাল্টিপ্লাই কতটা আর ওয়েভ 30 লার্জ স্কোয়ারে পাওয়া গেল তাকে আমরা মাল্টিপ্লাই করব বাই 10 দিয়ে, তাহলে কিন্তু আমাদের হার্ট রেটটা কাউন্ট করে এক্সামিনারকে বলা যাবে। তাহলে দুটো জিনিস কনসিডার করতে হবে, whether the rhythm is regular and whether the rhythm is irregular. Another common ECG for your OSPI and VIVA, that is atrial fibrillation. Diagnostic point P absent. ECG নিয়ে আমরা হাতে দেখব P absent এবং it may be replaced by fibrillary effect. Fibrillary effect কখনো কখনো বুঝতে পারবা, কখনো কখনো বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে পারবা যে P wave is absent. এরপর তুমি দেখবা RR interval is irregular, that is QRS complexes are irregular. তাহলে আমরা ECG তে যাই। এখানে আমরা P ওয়েভটা খুব ভালো বোঝার জন্য কিন্তু দেখি লিড 2টা। লিড 2 এই যদি দেখি কোথাও কিন্তু আমাদের P ওয়েভের কিছু দেখা যাচ্ছে না, বরঞ্চ এখানে এসে একটু ফিব্রিলেশনই দেখা যাচ্ছে, যেটা আরেকটা ক্রাইটেরিয়া আমরা বললাম যে আর আর ইন্টারভেল, এই আর এবং এই আর এর যে ইন্টারভেলটা ধরে যদি আমরা লার্জ স্কয়ারটা চিন্তা করি তাহলে এক ঘর আর এদিক দুই দিক মিলে হচ্ছে প্রায় 1.5 ঘরের মতো, কিন্তু এখানে এসে 1, 2 and half, 2.5, 1, 2 and 3 লার্জ স্কয়ার গ্যাপে আছে। এটা এখানে 2.5, এখানে দেখা যাচ্ছে 1.5। তাহলে লিড 2 এর দিকে প্রথমে তাকাবে, সেখানে দেখবে যে পি ওয়েভটা স্পষ্ট কিনা,
দেখা যাবে পি ওয়েভ নাই এবং ইট ইজ রিপ্লেসড বাই ফিব্রিলারি এফ ওয়েভ এবং আমাদের আর ইন্টারভেল আমরা শুরু থেকে দেখে যাই এটাতে কেমন, তারপর আসি আমরা এটাতে আরেকটু বেড়ে গেছে এবং এটাতে বেড়ে গেছে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা সব এক্সামিনারেরই খুব পছন্দ, লাইক মায়োকার্ডিয়াল ইনফার্কশন কার্ডিওলজি থেকে যে প্রশ্নগুলো আমরা করে থাকি, হাইপারটেনশন, অ্যাকিউট করোনারি সিনড্রোম থেকে আর অ্যারিথমিয়ার মধ্যে কিন্তু সবাই খুব পছন্দ করেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে জিজ্ঞেস করতে, বিকজ ইট ইজ দ্য মোস্ট কমন সাস্টেইনড কার্ডিয়াক অ্যারিথমিয়া। ক্লিনিক্যাল ফিচার্সটা কি হতে পারে, বেশি কি প্রেজেন্ট করতে পারে, প্যালপিটেশন, ব্রেথলেসনেস, ফ্যাটিগ। তোমাকে এরপরে হয়তো প্রশ্ন জিজ্ঞেস করা হলো বা লিখতেই দেয়া হলো যে কি কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, coronary artery disease, especially acute MI, valvular heart disease, that is the rheumatic mitral valvular disease, hypertension, hyperthyroidism, idiopathic or any chest infection. These are the common causes, underlying causes যেখানে আমরা atrial fibrillation পেয়ে থাকি, idiopathic known atrial fibrillation. atrial fibrillation কিন্তু তোমাদের শর্ট কেসেও দেয়া হয়। শর্ট কেসে আমরা যখন পালস এক্সামিনেশন এক্সামিন দ্য পেরিফেরাল পালসেস বলি, তখন মনে মনে একটু প্রিপারেশন থাকতে হবে যে আমরা হয়তো একটা অ্যারিথমিয়া পাবো অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পাবো। অ্যারিথমিয়াটা কি থাকতে পারে, জিজ্ঞেস করা হয় যে টাইপস কি কি আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের, ওয়ান ইজ paroxysmal, another is persistent atrial fibrillation. এই স্টেপস অফ ট্রিটমেন্টে একটু ঝামেলা করে ফেলো মাঝে মাঝে। স্টেপ গুলো কি কি আছে, ওয়ান ইজ রিদম কন্ট্রোল, অ্যানাদার রেট কন্ট্রোল, এন্ড হচ্ছে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস এন্ড ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং ডিজিজ। তখন নেক্সট কোয়েশ্চেনটাই হয় যে রিদম কন্ট্রোল কিভাবে করবা, রেট কন্ট্রোল কিভাবে করবা, অথবা কোন ড্রাগ দিয়ে করবা। এখানে একটু উল্টায় ফেলো, তোমরা গুলায় ফেলো। রিদম কন্ট্রোল কিভাবে করি আমরা, বা ইলেকট্রিক্যাল ডিসি কার্ডিওভার্সন অথবা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করা হয়। যদি নো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে তাহলে বাই আইভি ফ্রিকেইনাইন, আর যদি পেশেন্টের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আন্ডারলাইং থাকে তাহলে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করতে হবে বাই আইভি অ্যামিওডারন। তাহলে ড্রাগ এখানে দুটো, ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সনের জন্য ওয়ান ইজ ফ্রিকেইনাইন, অ্যানাদার হচ্ছে অ্যামিওডারন। আরেকটা প্রসিডিউর আছে ফর রিদম কন্ট্রোল, দ্যাট ইজ হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন। রেট কন্ট্রোলে যে আমরা ড্রাগ ব্যবহার করি কি কি, ডিগক্সিন, বিটা ব্লকার, ভিরাপামিল, ডিলটিয়াজেন। এই ডিগক্সিনটাই তোমরা দেখা যায় কখনো বলো রিদম কন্ট্রোল, কখনো বলো রেট কন্ট্রোল, এটা যেন উল্টাপাল্টা না হয়। তাহলে রিদম কন্ট্রোলের জন্য হচ্ছে আলাদা ড্রাগ এবং রেট কন্ট্রোলের জন্য ড্রাগটা আলাদা। থ্রোম্বোপ্রোফাইলেক্সিস বাই ওয়ারফারিন অর বাই রিভারক্সাবেন, এবং আন্ডারলাইং যে কজটা থাকবে সেটা ট্রিটমেন্ট করতে হবে। এই পেশেন্টের কি কমপ্লিকেশন হতে পারে, সিস্টেমিক এম্বোলিজম or pulmonary embolism or heart failure। এই হচ্ছে কোয়েশ্চেন যেগুলো হচ্ছে তোমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে আইটা শর্ট লিস্ট বলো বা বলো অস্ট্রি বলো, সব জায়গায় এটা এগুলোই হচ্ছে ঘুরে ফিরে আসবে। অ্যানাদার মেডিকেল ইমার্জেন্সি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। রিসিভিং ক্রাইটেরিয়া অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কি আছে, পি ওয়েভ এটাতেও অ্যাবসেন্ট, and QRS broad, that is more than 0.14 second and it is abnormal, অথবা আমরা বলতে পারি বিজারি প্যাটার্ন। এটা দেখলেই চিনতে পারবা, আশা করি অসুবিধা হবে না। জিজ্ঞেস করা কজ কি কি হতে পারে, ফার্স্ট কজই হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এরপর আমরা বলবো মায়োকার্ডাইটিস or cardiomyopathy,
mitral valve prolapse, or cardiopathy. Treatment: if the patient is hemodynamically unstable যদি থাকে, বুঝবো কি করে? ব্লাড প্রেশারটা মেপে যদি দেখা যায় যে সিস্টোলিক ব্লাড প্রেশার বিলো 90 মিলিমিটার অফ মার্কারি, তাহলে আমরা ডিসি কার্ডিওভার্সনে সরাসরি চলে যাব। if the patient is hemodynamically stable, তাহলে আইভি লিগনোকেন দিয়ে ট্রাই করা যেতে পারে। যদি এটা ফেল হয় তাহলে আবারও সেই ডিসি কার্ডিওভার্সনে যেতে হবে। এরপরে আসছি আমরা কন্ডাকটিভ সিস্টেমের ব্লক নিয়ে। কমপ্লিট হার্ট ব্লক। এই ব্লকটা কোথায়? ব্লক at any level of conductive system of the heart. টাইপ কি কি আছে আগে আমরা জেনে নিই। হার্ট ব্লক হচ্ছে এসি নোডাল ব্লক, এবি নোডাল ব্লক, আর্টারি ব্রাঞ্চ ব্লক। এই এবি নোডাল যে ব্লকটা আছে তার মধ্যে হলো 1st ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, 2nd ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, or 3rd ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, or কমপ্লিট হার্ট ব্লক। তাহলে ব্লকটা কোথায়? কন্ডাকটিভ সিস্টেম, এবং কোথায়? এবি নোডে। ভাইভাতে প্রায় জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য টাইপস অফ হার্ট ব্লক। ইসিজি আমরা 1st ডিগ্রি 2nd ডিগ্রি তোমাদের ক্ষেত্রে তেমন না দিলেও যেটা দেওয়া হয় যে 3rd ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক, তার ক্রাইটেরিয়া কি কি? পিপি ইন্টারভেল কনস্ট্যান্ট and there is no relation between P and QRS complex. কথাটাই দেওয়া আছে আমাদের কমপ্লিট হার্ট ব্লক, তাহলে বুঝতে হবে কন্ডাকশন টোটালি ফেল উপর থেকে নিচে, যার কারণে হলো অ্যাট্রিয়া এন্ড ভেন্ট্রিকলস ফেল ইন্ডিপেন্ডেন্টলি। যদি মেজার করো একটা পি থেকে আরেকটা পির ডিস্টেন্স, তাহলেই কিন্তু তোমার ক্রাইটেরিয়া দেখবা হয়ে গেছে পিপি ইন্টারভেল কনস্ট্যান্ট, পি এর সাথে কিউআরএস এর নো রিলেশন। সাইডের মধ্যে যেটা পাবো আমরা এক্সামিনেশন করলে, কনস্ট্যান্ট পেশেন্টের 25 to 50 পার মিনিট আর ইট ইজ রেগুলার। যদি দেখো যে একটা ইসিজি নিয়ে এখানে কিন্তু রেট অনেক কম, প্রথমে এটাই তোমাকে সন্দেহ করাবে যে এখানে রেটটা কম, এবং এরপরে তুমি যেটা মেজার করবা সেটা হলো যে পিপি ইন্টারভেলটা কেমন, পিপি ইন্টারভেলটা কনস্ট্যান্ট কিনা, এবং পি এর সাথে কিউআরএস এর রিলেশনশিপ এটাতে কেমন, এটাতে কেমন আমরা বলছি দেয়ার ইজ নো রিলেশনশিপ। আমরা যদি নেক পেইনটা দেখি, যে বিপি দেখি, তাহলে সেখানে ক্যানন ওয়েভ দ্যাট ইজ লার্জ এ ওয়েভ পাবো, এবং ফাস্টার সাউন্ড ইজ উইথ ভেরিয়েবল ইন্টেন্সিটি। এরপরেই তোমাদের অস্পিতে নেক্সট কোয়েশ্চেনটা যেটা থাকবে, কজ কি কারণে হতে পারে। ইট মে বি কনজেনিটাল অর অ্যাকওয়ার্ড। অ্যাকওয়ার্ডের মধ্যে মে বি ডিউ টু ইডিওপ্যাথিক ফাইব্রোসিস অর বাই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফেক্টিভ কজ ভাইভাতেও মাঝে মাঝে জিজ্ঞেস করা যায় ইনফেক্টিভ কয়েকটা কজ বলো। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, চ্যাগাস ডিজিজ অ্যান্ড লাইম ডিজিজ। কিছু কিছু ড্রাগস যেমন ডিগক্সিন, বিটা ব্লকার অ্যান্ড ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, অর ট্রমাটিক। ট্রিটমেন্টটা কি এই পেশেন্টের জন্য? ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট ইজ পার্মানেন্ট পেসমেকার। এরপর যে ইসিজিটা দেয়া হয়, it is also very common myocardial infarction, atrial fibrillation and LVH। এই তিনটাই কিন্তু দেখা যায় যে খুবই কমন। LVH এর অনেক ডায়াগনোসিস এর ইসিজিতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে ভোল্টেজ ক্রাইটেরিয়া, যেটা আমরা তোমাদেরকে খুব সহজেই পড়াতে মনে রাখাতে পারতেছি, সেটা হচ্ছে S in V1 plus R in V6 or V5 more than 35 মিলিমিটার। এবং তার সাথে যে আমরা কখন বলবো যে LVH with strain, যখন দেখবো
ST depression and T inversion আছে কিছু কিছু lead, especially lead 1, ABL, V5 and V6 এ। তাহলে এই কথাটা প্রথমে মনে রাখতে হবে। আমরা যখন হিসাব করবো তখন দেখবো V1 এ S টা কতটুকু, তার সাথে V6 এবং V5 এ আর কত মিলিমিটার, এই দুটো যোগ করলে পরে আমাদের more than 35 মিলিমিটার হয় কিনা। V1 এ আমরা S দেখবো এবং হচ্ছে V5 V6 এ আমরা R টা যোগ করলে এখানে অবশ্যই হচ্ছে 35 মিলিমিটারের চেয়ে বেশি হবে। তার সাথে যে কথাটা বললাম যে LDH স্ট্রেন বলতে গেলে L1, ABL, V5 এবং V6 এ যদি D ইনভার্সন থাকে তখন বলতে হবে যে LDH with strain। কোশ্চেন, কমন কোশ্চেনটা কি যে কজ কি কারণে হতে পারে, দ্যাট ইজ systemic hypertension number 1 cause aortic valvular disease, aortic stenosis or regurgitation, coarctation of aorta, patent ductus arteriosus and hypertrophic cardiomyopathy. How to confirm it? আমরা ইকো করব। ক্লিনিক্যাল এক্সাম, ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি পাবে, অ্যাপেক্সটা যদি পারফেক্ট করো কেমন পাবে, ইট ইজ লিভিং ইন নেচার। এরপর যে তিনটা দেখাবো আমরা চেষ্টা করি হচ্ছে তিনটা খুব একটু হলেও তোমাদের জন্য লেস কমন ইসিজি, দ্যাট ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, tall R wave in V1 more than 7 millimeter, also the base in V5 or V6। এখানেও স্ট্রেন যদি থাকে তাহলে ST ডিপ্রেশন এন্ড T ইনভার্সনটা আমরা একটু খেয়াল করব। যে কথাটা আমরা বলছি টল আর ওয়েভ ইন V1, আমরা ইউজুয়ালি জানি যে এস ওয়েভটাই হলো V1 এর টল থাকে, কিন্তু এখানে দেখা যাবে V1 লিটারেই তুমি চোখ দিবে এবং দেখবে যে ওখানে আর ওয়েভটা কেমন। V1 এ আসি আমরা, এটাতে আর ওয়েভটা এমন, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। তার সাথে হলো পেশেন্টের টি ইনভার্সন আছে V1 V2, দেখতে পাচ্ছি দ্যাট ইজ RVH with strain। এই পেশেন্ট ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি পাবে, left parasternal hip or sometimes there may be epigastric pulsation। কি কারণে হতে পারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, metastenosis with pulmonary hypertension, pulmonary stenosis, Fowler's tetralogy, ASD, tricuspid regurgitation or due to any cause of pulmonary hypertension। এটাও যদি বলি আমরা ভাবতে পারতাম আমরা ইকো করব। ECG criteria of left bundle branch block, আমরা V5 এবং V6 এ RS R যেটা সেটা কিরকম পাবো, M প্যাটার্ন, RS R এটা M প্যাটার্নে পাবো এবং QRS is wide, that is more than 0.12 সেকেন্ড। আমরা ইসিজিতে যাই, এম প্যাটার্ন যেটা বললাম ইজিলি হলো, এখানে তুমি দেখো এই যে V5 V6 M RS R, RS R প্যাটার্নটা কেমন, এম প্যাটার্ন, এবং সেটা কোথায় থাকবে, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে V5 এবং V6 এ, এবং QRS কমপ্লেক্স আমরা বলছি এটা ওয়াইড হবে। করোনারি আর্টারি ডিজিজ, cardiomyopathy, myocarditis, hypertension, aortic valvular disease and in left ventricular hypertrophy। Criteria of right bundle branch block,
RSR in B1 and B2 কেমন? M প্যাটার্ন। QRS টা এখানে হচ্ছে wide, that is more than 0.12 সেকেন্ড। M প্যাটার্নটা আগেরটা যেমন দেখছিলাম B5 B6 এ, এখানে দেখতে পাচ্ছি M প্যাটার্নটা B1। RSR, that is, it looks like M। কি কারণে হতে পারে? রাইট ফ্রন্টাল ব্রাঞ্চ ব্লক যদি আমরা পাই, তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে প্রথমেই হলো নর্মাল ভেরিয়েন্ট কিনা এটা। এছাড়া অন্যান্য কি কজ আছে? করোনারি আর্টারিটিস, অ্যাঞ্জিও সেপ্টাল ডিফেক্ট, পালমোনারি এম্বোলিজম, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ক্রনিক কর পালমোনারি। এই হচ্ছে আমাদের তোমাদের অসপি এবং ভাইবার জন্য টোটাল ইসিজি। এবং এখানে আমি চেষ্টা করছি তোমাদের যে কেসগুলো কমন, বিশেষ করে বোর্ডে যে কথাগুলো কমন জিজ্ঞেস করা হয় অথবা অসপিতে এই একই জিনিসই হলো তোমাদেরকে লিখতে হয়, সেই জায়গাগুলোতে একটু হাইলাইট করার জন্য। বিশেষ করে তোমাদের যেটা প্রয়োজন যে সাইট এন্ড সারফেস ডিটেকশন এবং ডায়াগনোসিস, এই জায়গাটাতে যেহেতু ভুল হয়ে যায় এটা বারবার প্র্যাকটিস করতে হবে। নর্মাল ইসিজি দেখতে হবে, তারপর হলো অ্যাবনর্মাল ইসিজি আমরা দেখব। নর্মাল ইসিজি দেখে সাথে সাথে অ্যাবনর্মাল ইসিজির ক্রাইটেরিয়া সহ যদি নিজেরা পাশাপাশি দেখে বারবার দেখো, তাহলে কিন্তু তোমাদের এটা মনে রাখতে এবং বুঝতে সুবিধা হবে। আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ।